ভারতের সেনার তরফ থেকে বলা ভালো, কোন রকম কোনো ফোন কল গিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে? তার সুর কেন এতটা নরম? কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয় মিডিয়া এবং তাদের একাংশ জনগণ নতুন বাংলাদেশকে নিয়ে এতটাই বিরক্ত যে পারলে তারা এখনই ঢাকাকে দখল করে নেয়। এতদিন পশ্চিমবঙ্গের মিডিয়া হুমকি দিত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে উৎখাত করবে, দরকার হলে মার্কিন সেনাবাহিনী পাঠাবে। এবার ভারতীয় মিডিয়া দাবি করছে ভারতের সেনাপ্রধান নাকি খুব দ্রুতই বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠাবেন। ভারতীয় আর্মি ঢাকা দখলের ভয়ে নাকি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সুর নরম হয়ে গিয়েছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন নিয়ে কি বলছে পশ্চিমবঙ্গের মিডিয়া, আর শুনতে দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়াকে দাঁত ভাঙা জবাব দিব আমরা। বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে এটা বিশ্বাস করতাম এবং এই স্বপ্নটা দেখতাম যে বাংলাদেশ একদিন ইন্ডিয়া মুক্ত হবে, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবে, সব কিছুই হবে, কিন্তু এত দ্রুত হবে এটা আসলে চিন্তা করতে পারি নাই। সত্যি বলতেছি, এত দ্রুত হবে। দাদা বাবারা কিন্তু সোজা হয়ে গেছে, আগের মতো নাই। এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছেন। এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকের কেবলা পরিবর্তন করিয়ে দেবে। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়ে বাংলা টিভি দর্শক এটি রিপোর্ট। এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো আমাদের স্ক্রিন থেকে যারা বাইক বা বাইকের পর এক দেখে আসি। সেনার তরফ থেকে বলা ভালো, কোন রকম কোনো ফোন কল গিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে? তার সুর কেন এতটা নরম? কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয় মিডিয়া এবং তাদের একাংশ জনগণ নতুন বাংলাদেশকে নিয়ে এতটাই বিরক্ত যে পারলে তারা এখনই ঢাকাকে দখল করে নেয়। এতদিন পশ্চিমবঙ্গের মিডিয়া হুমকি দিত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে উৎখাত করবে, দরকার হলে মার্কিন সেনাবাহিনী পাঠাবে। এবার ভারতীয় মিডিয়া দাবি করছে ভারতের সেনাপ্রধান নাকি খুব দ্রুতই বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠাবেন। ভারতীয় আর্মি ঢাকা দখলের ভয়ে নাকি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সুর নরম হয়ে গিয়েছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন নিয়ে কি বলছে পশ্চিমবঙ্গের মিডিয়া, আর শুনতে দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়াকে দাঁত ভাঙা জবাব দিব আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাপ্রধান তাকে বেশ কিছুটা বেসুরো গাইতে শোনা যাচ্ছে, কিন্তু কেন? ওয়াকারুজ্জামান, যিনি একসময় তার কণ্ঠে একেবারে রাগ জ্বলে পড়তো, তিনি কেন এখন বলছেন আই হ্যাড এনাফ? মানে তাহলে এটা কি বলা যায় তাহলে যে তিনি এবার পিছু হচ্ছেন? কোন জায়গা থেকে কোনো ফোন কল বা কোনো ইনস্ট্রাকশন কি তার কাছে এসেছে? ইতিমধ্যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তারপর কি ভারতের তরফ থেকে বা ভারতের সেনার তরফ থেকে বলা ভালো, কোন রকম কোনো ফোন কল গিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে? তার সুর কেন এতটা নরম? আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে স্টুডিওয় উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই, আজ তাক বাংলা স্টুডিওতে স্বাগত জানাই। প্রত্যেকদিন আপনার সঙ্গে আমরা কথা বলতাম লিঙ্কের মাধ্যমে, কিন্তু আজকে একদম সরাসরি আপনি স্টুডিওতে হাজির হয়েছি। কিন্তু কেন এই বাংলাদেশ সেনাপ্রধানের এই সুর বদলে যাওয়ার কারণটা কি? আমরা তো অনেক হাস্যকর কথাবার্তা শুনছি, কলকাতা দখল করে ফেলবে 4 দিনে। আপনি এর থেকেও হাস্যকর কথা হচ্ছে মোদীকেও গ্রেফতার করা হোক, মানে অদ্ভুত। কারা করবে এগুলো তো দরকার নেই, কারা করবে, করতে হবে, এটা হচ্ছে কথা। কে করবে, কারা করবে, কিভাবে করবে, যারা বলছে তারা তো আসলে না বুঝেই। একটা লোক যখন বলছে, যে লোকটাকে আমি বলছি যে তিনি তার এক আত্মীয় বলেছে তিনি ডায়াপার পরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, অনেক বয়স হয়ে গেছে, করতেই পারেন, কিন্তু ঘটনাটা এটা না। ঘটনাটা হচ্ছে যে এই যে বলে ফেলা এবং বলে ফেলে দুইটা দেশের মধ্যে একটা বৈরিতার সম্পর্ক তৈরি করা, এইটার দিকে আমাদের মনে হয়। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের উপদেষ্টা বলছে যে ভারতের ম্যাপটা এই করতে হবে, সেই করতে হবে, চেঞ্জ করতে হবে, কলকাতা বা পশ্চিম বাংলা বাংলাদেশের অংশ না, আন্দোলন উস্কানিমূলক কথাবার্তা তো বলছেই। এমনকি ইউনূস কদিন আগে আপনার বললো যে 7 সিস্টার্স এর সাথে ব্যবসা করবে। বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের ভয় আছে। যদি ভারতীয়রা এমনটা ভাবে তাহলে তাদের ভুল হবে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি
ভারতের চোখ রাঙানির ভয় পেত, তাহলে ভারতের বসানো পুতুল সরকার পতনের পক্ষে অবস্থান নিত না। বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ভাবলে ভারত ভুল করবে। যখন আমাদের কাছে কোনো প্রশিক্ষিত বাহিনী ছিল না, তখন আমরা পাকিস্তানকে হারিয়েছি। এবার ভারত আসলে তাদেরও উচিত শিক্ষা দিয়ে দিব। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছেন। এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকের কেবলা পরিবর্তন করিয়ে দিবে, রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে। দর্শক, একটা কথা আমি বলিনি যে ডক্টর ইউনূসকে বুঝতে হলে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে। ডক্টর ইউনূস ইজ মোস্টলি ড্রিভেন বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি। তিনি জানেন যে জনগণ তার সাথে আছে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ম্যানেজ করে চলা বা তাদের সমর্থন নিয়ে চলা, এটা ডক্টর ইউনূসের একটা বিশেষ কৌশল। বিশ্ব সম্প্রদায় ডক্টর ইউনূসের পাশে আছে, এটা তার একটা বড় শক্তি, এবং ডক্টর ইউনূসের ইমেজ বা তার পরিচিতি, সেক্ষেত্রে এটাই স্বাভাবিক। দর্শক, প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা কিছু মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে কথা বলতে বিদেশ সফর গিয়েছেন বেশ কয়েকবার, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, আরো বিভিন্ন সফরে গিয়েছেন, কিন্তু সেটা কোনো বাইল্যাটারাল সফর ছিল না। এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা শুধু ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, ডোমেস্টিক গ্রাউন্ডেও এটা তাৎপর্যপূর্ণ। চীন যাওয়া মানে কি? তা প্রথমে চীন, প্রথম সফরটাই শুরু, দ্বিপাক্ষিক সফরটা শুরু হবে চীন থেকে। এর মানে ভারতকে একটা বার্তা দেয়া, ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে। ভারতকে কিভাবে সোজা করতে হয় ডক্টর ইউনূসের কাছ থেকে শিখুন। তেল দিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ভারতকে ভয় পায়, বিএনপিও ভয় পায়, জামাত ইসলামীও ভয় পায়, তাদের বিরুদ্ধে কিছু বলে না যে কি না কি হয়ে যায়। কিন্তু ডক্টর ইউনূসকে দেখুন, ভারতকে দৌড়ের উপর, মাইলের উপর রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই চীন সফর ভারতের, দেখেন ভারতের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী, অজিত দেওয়াল, জয়শঙ্কর, এদের কি অবস্থা খোঁজ নেন যে ডক্টর ইউনূস চীন যাচ্ছেন। চীন কি করে? চীন এমন একটা দেশ, অরুণাচলে যে সমস্যা, এটা নিয়ে ভারতের বর্ডার ক্রস করে ঢুকে পাহাড়ের উপর উঠে ভারতের সেনাবাহিনীকে পিটিয়ে থাপড়াইয়া লাথি দিয়া ওই পাহাড় থেকে ফেলে দেয়, লুঙ্গি খুলে নেয়, এদের জামা কাপড় নাকি খুলে নিয়ে যায় চীনের সেনাবাহিনী। তো ভারতকে এরকম শিক্ষা দেয় তারা। আর সে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেখেন, প্রধান উপদেষ্টা শুধু চীন যাচ্ছেন, বিষয়টা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দৌড় কিন্তু এখন চীনের দিকে। কয়েক মাস আগে জামাত ইসলামের একটা বড় প্রতিনিধি দল চীন সফর করে এসছে, এখন বিএনপির একটা প্রতিনিধি দল আছে, ছাত্র দলের সেক্রেটারি চীনে গিয়েছিলেন, এসেছেন, আরো বিভিন্ন শিবিরের দুজন সাবেক নেতা গিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন সবাই চীন যাচ্ছে। মানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের খাওয়া নেই। এমনকি বিএনপির মঈন খান যেটা বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে তিস্তা চুক্তি করবে চীনের সাথে, তিস্তা প্রজেক্টটা চীনকে দিবে। আচ্ছা, চীনকে তিস্তা প্রজেক্ট বিএনপি ক্ষমতা আসলে দিবে, তার আগেই যদি ডক্টর ইউনূস দিয়ে দেয়, তখন খেলা তো তখনই জমে যাবে। অতএব ডক্টর ইউনূসের এই চীন সফর বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা কঠিন পেরেক হিসাবে কাজ করবে। ভারত একটা কঠিন, হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে ভারত যেরকম একটা ধাক্কা খেয়েছে, বাংলাদেশে ভারতের সাজানো গোছানো সংসার চুর মার তস নস হয়ে গিয়েছে। প্রফেসর ইউনূসের চীন সফরে আরেকবার, এতদিন বসে হাসিনা পালানোর পর যে করুণ পরিণতি, তারপর যতটুকু সাজিয়েছিল, বিএনপির উপর ভরসা রেখেছিল, বিএনপির সাথে কিছু গোপন চুক্তি কথাবার্তা হয়েছে ভারতের, এগুলো এখন আবার এইসব স্বপ্ন বা আরো যাদের সাথে জাতীয় পার্টি বা যাদের উপর একটু ভারত ভরসা করছিল, এগুলো আরেকবার চুরমার হয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টার এই চীন সফর থেকে। এক কথায় যদি বলি, বাংলাদেশের ভিতরে যারা চিন্তা করেছিলেন যে ভারত আমাদের ক্ষমতা এনে দিবে, ভারতের সাথে সম্পর্ক নর্মালাইজ, অমুক তমুক, সব বাদ। বাংলাদেশের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি, ভারতকে পেটানোর রাজনীতি, ভারতকে শায়েস্তা করার রাজনীতি, আঙ্গুল পাকা করে ভারতকে শিক্ষা দেওয়ার রাজনীতি। ভারতের সাথে কোনো নতজানো রাজনীতি নয়। ভারতকে শিক্ষা দেওয়া আমাদের কোনো ব্যাপার না। প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস সরকারের ফরেন পলিসিটা দেখেন, তিনি নিজে যাচ্ছেন চীনে, জাতিসংঘের মহাসচিব আসছেন দেশে, আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন দেশে। চীনের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, নানান চুক্তি টুক্তি, চীনের সাথে নিঃসন্দেহে কিছু চুক্তি টুক্তি হতে পারে। প্রধান উপদেষ্টা খেলা জমছে, ভারত এবার মজা বুঝবে কত ধানে কত চাল, চালাকি করতে এসেছিল।
বাংলাদেশকে লুটেপুটে অনেক খেয়েছে। অর্থাৎ বিএনপির জন্য এটা একটা কষ্টের বিষয় হবে, কারণ তারা ভারতের সাথে মোটামুটি অনেক কিছু গুছিয়ে এনেছিল, কিন্তু না, সেটা থাকছে না। ডক্টর ইউনূস এইসব সংখ্যা টংখ্যা ভেঙে দিবেন। দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরের ধরনও কিন্তু খুব জাঁকজমকপূর্ণ। বিশেষ ফ্লাইট পাঠায় এরকম দেখেছেন খুব কম। এই সফরে অনেক কিছু হয়। বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি পাল্টে যাবে, মোড় ঘুরে যাবে, এই সিদ্ধান্তেই মোড় ঘুরে যাবে। 6 মাস সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এই সফরে শি জিনপিং এর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এর বৈঠক হবে, কারণ ডক্টর ইউনূস বলে কথা। জানা গেছে চীনের হাইনাইন প্রদেশে আগামী 25 থেকে 28 ডিসেম্বর বাউ ফোরাম ফর এশিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সময়টি সফরটি চূড়ান্ত হয়। এর আগে জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান। দেখেন সবকিছুর চীন। এই চীন কেন? বাংলাদেশ চীনপন্থী হচ্ছে না, ভারতকে শিক্ষা দেয়া, ভারতকে সাহায্য করা, ইটস নেসেসারি। এটাই ফরেন পলিসি থিওরি। চমৎকার। বাংলাদেশের রাজনীতি হিসাব নিকাশ পাল্টে যাবে, মোড় ঘুরে যাবে। বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে এটা বিশ্বাস করতাম, এবং এই স্বপ্নটা দেখতাম যে বাংলাদেশ একদিন ইন্ডিয়া মুক্ত হবে, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবে, সব কিছুই হবে। কিন্তু এত দ্রুত হবে এটা আসলে চিন্তা করতে পারি নাই। সত্যি বলতেছি, এত দ্রুত হবে। দাদা বাবুরা কিন্তু সোজা হয়ে গেছে, আগের মতো নাই। আপনারা দাদা বাবুরা যে সোজা হয়েছে এটা বুঝতে পারবেন যে বর্ডারে তাকান, আমাদের সীমান্তে দেখেন, সীমান্তে আগে কী পরিমাণ মানুষকে হত্যা করতো, এখন কি করতো সেটা দেখেন, তাইলে বুঝতে পারবেন। এখন কিন্তু সীমান্তে হত্যা কমে গেছে। এখন সেই কয়দিন পর পর শোনা যায় না যে সীমান্তে গুলি করে বিএসএফ আমাদের বাংলাদেশ নাগরিককে হত্যা করছে, এখনও শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ এখন যারা বিজিবি আছে আমাদের, ওরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতেছে। ওরা কিন্তু ইন্ডিয়াকে ছাড় দিয়ে কথা বলে না। এই বাংলাদেশটাই আমরা চাইছিলাম। আমরা কিন্তু এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতাম, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে যারা আমাকে দেখেন তারা জানেন। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ইন্ডিয়ার আধিপত্য থাকবে না, যেখানে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না। এমন একটা বাংলাদেশ আমরা চাই। এমন একটা বাংলাদেশের স্বপ্নই কিন্তু এতদিন আমরা দেখছি। এখন আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতেছি, কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া মুক্ত হইতে হইলে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, এর বিকল্প কিন্তু নাই। আপনারা লাস্ট 7 মাসে দেখেন আমাদের সীমান্তে কিন্তু সেভাবে কোনো হত্যা নাই। আমাদের বিজিবি সদস্যকে গুলি করে কিন্তু বিএসএফ মারছে, এটা নিয়েও কোনো কথা কিন্তু শেখ হাসিনা বলে নাই। আমাদের বিজিবি সদস্যরাও কিছু বলতে পারে নাই। অনেক সময় আমাদের আপনারা দেখছেন ফেলানির দৃশ্য তো সবাই জানেন, সেটাও কিছু হয় নাই। যাই হোক, তো এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই পথে হাঁটতেছি। হয়তো অতি দ্রুতই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাতে পৌঁছায় যাব। তবে একটা কথা বলি, প্রকৃত দেশপ্রেমিক যে, সে কখনো ইন্ডিয়াকে পছন্দ করতে পারে না। এখন যারা আছে আওয়ামী লীগের, ওরা স্বপ্ন দেখতেছে হয়তো ইন্ডিয়া একটা ব্যবস্থা করে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করাবে, এজন্য ওরা ইন্ডিয়ার গানে গান গাইতেছে। কিন্তু প্রকৃত দেশপ্রেমিক কখনো ইন্ডিয়া প্রেমিক হইতে পারে না। কারণ ইন্ডিয়া স্বাধীনতার সময় আমাদের ভালো চায় নাই, এখনও ভালো চায় নাই, আগামী কয়েক হাজার বছরও বাংলাদেশিদের ভালো চাবে না। এটা কিন্তু ইন্ডিয়া চাইবে না। ইন্ডিয়া চায় না বাংলাদেশ ডেভেলপ হোক, বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলুক, বাংলাদেশের নাগরিক তাদের অধিকার ফিরে পাক, এটা ইন্ডিয়া কখনো চায় না। এটা চাইছিল না বিদায় তো শেখ হাসিনাকে বাংলাদেশে সেট করছিল। শেখ হাসিনাকে বাংলাদেশে সেট করে দেখেন না কি করছে। অনেক ব্যস্ত, এই জন্য হয়তো আপনাদের সাথে কন্টিনিউ আগের মতো ভিডিও দিতে পারতেছি না। তো ওই কথাটা কেন বললাম যে বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হইতেছে, বিকজ আমার এলাকার এক বড় ভাই, উনি বিজিবি সদস্য, তো উনি আসছে আর কি। উনি বললো যে ভাই আগের মতো এখন আমরা সাহস নিয়ে কথা বলি, আমরা বিএসএফের সাথে চোখে চোখ রেখে কথা বলি, যেটা আজ থেকে 1 বছর আগেও পারি নাই, যেটা শেখ হাসিনা পালানোর আগেও পারি নাই। তাদেরকে বানায় রাখা হয়েছিল পুতুল। শেখ হাসিনা যেটা বলছে সেটাই করা হয়েছে। তারা ছিল একটা দলকে সার্ভ করতো, তারা শুধু আওয়ামী লীগের সুযোগ সুবিধা দেখতো। এখন তারা বাংলাদেশের জনগণের সুযোগ সুবিধা দেখে, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে। এখন তারা যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে, এমন একটা বাংলাদেশের স্বপ্নই কিন্তু আমরা দেখেছিলাম। যাই হোক, সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে, এবং এই স্বপ্নকে সম্পূর্ণরূপে পূরণ করতে হইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তাহলে আমরা ইন্ডিয়াকে ঠিকমতো শিক্ষা দিতে পারবো। ধন্যবাদ সবাই। কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয়। তাই অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম, আর কওয়া হয় না। যাই হোক, আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে। আমরা আর এক গ্যাঞ্জামের মধ্যে পড়েছি। নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে, নানা রকম ঘটনা ঘটতেছে। বাঙ্গু সেকুলারেরা নাম দিচ্ছে তৌহিদি জনতা। এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্কযুক্ত, একই রকম ঘটনা। এ ওরে দোষ দেয়, সে তারে দোষ দেয়। আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি। প্রথমে এই 34 সেকেন্ডের ভিডিওটা দেখেন।
ছিন্ন করে দিতে চায় দেশের বুক থেকে, সেই শোককে আজকে তারা বিভাজিত করছে। প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক নয়, এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক। এই শোকের রক্তে আমরা অবগাহন করেছি, বিজয় আমাদের হবেই, লড়াই চলবে, এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য। এটা 3রা আগস্ট 2024-এর ভিডিও। দেখলেন তো, যিনি বক্তৃতা দিচ্ছেন, ভালো বক্তৃতা দিচ্ছেন কলে, উনি আমার বন্ধু। আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে। পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা না, সেটা আমার ওই বন্ধুরই মেয়ে। এই লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে আমাকে সেটা পাঠিয়েছিল ওই মেয়েটা। আমি এটা ফেসবুকে শেয়ারও করেছিলাম। সেই মেয়েটা হইতেছে মোহাম্মদপুরের সেই সিগারেট কাণ্ডের একজন ভিকটিম মেয়ে। ঘটনা কি ঘটেছে আপনারা জানেন। এই দুটো মেয়ে বিড়ি খেতেছিল। তো অনেকে বলছে এটা রোজার দিনে। জি না, এটা রোজার দিনে না, এটা 1 মার্চের ঘটনা। এইখানে দুইজন ওই লালমাটিয়া মাঠের কাছে একটা টঙের দোকানে চা আর সিগারেট খেতেছিল। ওই সময় রাস্তার উল্টা পাশ দিয়ে একজন বুড়া বয়স্ক লোক রিঙ্কু, যেটা চায়ের দোকানের দোকানদারকে চিল্লাই বলে এরা এখানে বসা কেন, এই চেয়ারগুলো সরা, এবং আজে বাজে কথা বলা শুরু করে। প্রথম থেকে আড়াই যায় মেয়েগুলা। এইসব বলতে বলতেই এই মেয়েগুলোকে একা পেয়ে ওই লোক সরাও হয়, আর এক পাশ থেকে তেরে আসে। তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও। তো বলে আমরা কেন উঠে যাব? তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে বেশ্যা বলে ডাক দেয়, বলে তুই তো বেশ্যা, তুই বেশ্যাগিরি করতে আসছিস। এইভাবে গালিগালাজ করতে থাকে, বলছে তোরা গাঁজা খা, সেখানে গাঁজা খাচ্ছিস। আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি, তারপরে গাঁজা খাওয়া ধরেছে। তো এই সমস্ত বেশ্যা শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কাপ থেকে অল্প চা ছিল, সেটা ওই লোকের দিকে ছুঁড়ে মারছে। আর সাথে সাথে ওই মেয়েটার চুল ধইরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে, ওই মেয়েটারা মারা শুরু করছে, চশমা টশমা ফেলে দিচ্ছে এবং কেটে কুটে গেছে। যাই হোক, এইটা নিয়ে আর বিস্তারিত না যায়, খুব বাজেভাবে এই মেয়ে দুটো মারছে। দেখেন, আপনি ভিডিওটা দেখেন। তারপরে মেয়েদের গার্জেন টার্জেন চলে আসে, কিন্তু এই গার্জেনদের সামনে এদেরকে মারা হয়, থানায় টানায় নিয়ে যাওয়া হয়। থানার মধ্যে ঢুকে আবার থ্রেট দেয় যে জেলের ভাত খাওয়াবে। 3-4 ঘন্টা থানার মধ্যে কিন্তু ওরা আটকা ছিল। এবং আপনারা দেখছেন ভিডিওতে মেয়েগুলোকে খুব জঘন্যভাবে পিটানো হয়েছে। শুরুটা করছে এই রিঙ্কু নামের লোকটা। রিঙ্কু কে? সে আগে জাহাঙ্গীর কবির নানকের লেসপেন্সার ছিল, এখন একটা দল করে আর নাম কইলাম না আর কি সেই দলের। আচ্ছা ধরেন মেয়ে দুইটা খুবই খারাপ কাজ করেছে, সিগারেট খেয়েছে। রিঙ্কু তো বুড়া বেডা, বাল পাইকা তো তাল তলায় গেছে। ওই মেয়ে দুটা তো তার মেয়ের বয়সী, ধরলাম তার শাসন করার অধিকার আছে। শাসন কি বেশ্যা বলে করা যায়? আপনার মেয়েদেরকে বেশ্যা বললে আপনি ছেড়ে দিবেন, মেনে নিতেন? আচ্ছা বলেন, আমাদের সমাজে তো আমরা নৈতিকতা শিখি কোথায়? বাসায় শিখি অবশ্যই, কিন্তু সমাজের মুরব্বী যারা আছেন, ধরেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, বা ধরেন পাশের বাড়ির চাচা, মামা, খালা, ফুপা, এরাই তো আমাদের শাসন করেন, তাই না? আমাদের দেখে রাখেন পাড়া মহল্লায়। ওনারা তো শাসন করে, কোনোদিন কখনো কাউকে বেশ্যাবিলাস শাসন করছে? করে নাই। আপনি চিন্তা করেন, আপনি যদি সম্মানের মুরব্বী হন, তাহলে মসজিদে তো আপনারা দেখলেই সিগারেট লুকাবে। তারপরে যদি শাসন করতে হয়, তাহলে তো তার সিস্টেম আছে, তাই না? পবিত্র কোরআনে বলছে যে আপনার প্রতিপালকের পথে আহ্বান করেন প্রজ্ঞা এবং সদুপদেশ দিয়ে, এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করেন, জোর কইরা না, বরং ভিন্ন মতের সাথে ডিল করতে বলা হয়েছে 3 ভাবে। 1 নম্বর হইতেছে হিকমা বা প্রজ্ঞা দিয়া, 2 নম্বর হইতেছে মাওয়াইজা বা উপদেশ দিয়া, 3 নম্বর হইতেছে জিদাল বা সুন্দর পদ্ধতিতে বিতর্ক কইরা। এটা নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থে। তো এই রিঙ্কু কোন আলেম আসছে যে সিগারেট খাইতে দেখে চান্দি গরম হয়েছে? এর কি শাসন করার অধিকার আছে? আপনি বেশা বললে পিটাইলেও সিগারেট খাওয়া বন্ধ করবে? করবে না তো, বেশি বেশি খাবে, জেদ কইরা খাবে। ওই মেয়ে দুটা তো দেশে থাকবে না, বিদেশ চলে যাবে। আর ওই যে রিঙ্কু তৌহিদি জনতার নামে মারিছিল, এরা জীবনে এটা ভুলবে না এই মেয়েগুলা। আমরা মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন? অবাক হই, এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন এই ইসলাম বিদ্বেষ আছে না? অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী। এই যে রিঙ্কু এই ঘটনা ঘটাইছে, এটা থেকে খুব বড় সম্ভাবনা আছে যে এদের মধ্যে, এই মেয়ে দুইটার মধ্যে ডিপ ইসলামোফোবিয়া জন্ম নেবে। তো এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো, সেবা করলো না ক্ষতি করলো? এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এক শাহবাগের অন্যাকাণ্ড নিয়ে কথা বলি। আগে শুনেন ওই যে ছেলেটা যে ওড়না ঠিক করতে বলছে, কি বলে বলছে সেটা ওর মুখ থেকেই শুনেন। মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন করবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম, নামাই রাখেন। আমি তো বলি না যে আপনার দুধ কথা বলবো, আমরা এমনভাবে কোনো গালিতে বলি নাই। সে কি বলতেছে তার মুখে শুনলেন তো? দুগ্ধ বিশেষজ্ঞ। তুমি বাবা লাইব্রেরিতে কি করছো? মিল্কভিটা কোম্পানির যাও, কাজ করো, যাও, দুধ বিশেষজ্ঞ। ও নিজে ফেসবুকে কি ফলো করে দেখেন, কারে কারে ফলো করে দেখেছেন? রোজা রমজানের দিন দেখানো একটু মুশকিলই, কিন্তু তাও দেখেন। এডিটর সাহেব দেখাছেন, ওর পছন্দ দেখেছেন। রোজা রমজানের দিন ক্যাঙ্কা করে দেখাই কি শেয়ার করেছে দেখেন। হ্যালো গার্লস, তোমরা যদি প্রেম করো পাবজি লাভার দেখে প্রেম করবে, বিকজ তারা একটা গার্লফ্রেন্ড ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, আর 2-3টা নো ওয়ে, সো দে আর 100% সেফ। পাবজি লাভার ইজ বেস্ট অ্যাজ এ পার্সন। একজন নারীর সাথে কেমনে কথা বলতে হয় সেটাই শিখেনি, কেমনে শিখবে? ও তো এগুলা দেখে ভিডিও। আমি ধরলাম যে তারা লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছে, ধরেই নিলাম। কিন্তু ফেসবুকে মায়াগো পাশার ছবি দেখা ভাইটা রাস্তায় এসে দুধ বিষয়ে গইছে, কোন আক্কেলে মৌলানা বেনে দিলেন ভাই। আব্বাসী হুজুর আমার অত্যন্ত পছন্দের একজন আলেম, উনার মতো একজন আলেমের কাছে যে উনারে নিয়ে গেলেন,
আপনারা আব্বাসী হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না? ওনার কাছে আপনারা যারে তারে তো নিয়ে যেতে পারেন না। এই যে মালটা যাটা করবে এখন বা করিছে সব আব্বাসী হুজুরের গায়ে লাগবে তো। আর এই ছেলের তো বেসিক এডুকেশনের সমস্যা আছে রে ভাই। এরকম দামড়া বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে? দুধ এইভাবে কথা বলে? ফেসবুকে সানি লিওনকে ফলো করে আর ওই পাসাল্লা মায়াসের ছবি ফলো করে না তো। তো তাহলে কারে আপনি হিরো বানাইলেন? যাই হোক, সমাধানের কথা বলি। এই যে শাহবাগে জ্বর হইলে সবাই, সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের। এখানে কোনো মুরব্বী নাই। ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া, সমাজ দিয়া, আইন দিয়া, সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না। এটা করা যায় না, আমরা করতেও চাই না। এগুলো ধর্মীয় নেতাদের হাতে ছাইড়া দিতে হবে। এখন যদি বাবুনগরী সাহেব থাকতেন, উনি ইন্টারভেন করতে পারতেন, ওনাকে সবাই মানে। ঢাকায় কিন্তু মামুনুল হক সাহেব আছেন, ওনারও তো ডাকা যেত। আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম। আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করবো, আপনারা নিজেরা একটু বসেন, নিজেরা আলাপ করেন, তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের কেমনে চলা উচিত, প্রশাসনকে পরামর্শ দেন, জনগণকে বলেন এইসব ইস্যুতে কিভাবে ডিল করা যায়। আবার এরকম ইস্যু ঘটবে, আপনারা ইন্টারভেন করবেন মেহরবানি কইরা, আশা থাকলো। আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এটা একটা বড় প্ল্যান আন্তর্জাতিকভাবে দেখাবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ না। আপনারা তো মন্দির পাহারা দিচ্ছেন না 5ই আগস্টের পর, আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতে চায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার। আপনারা ওয়াজে এই নারীদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে আসবেন, কথা বলবেন আপনাদের ওয়াজে। এইবার আসেন, এই ইস্যুতে আরেকটা আলোচনা আসছে, সেটা নিয়ে একটু আলাপ করি। এপির কতদিন শিশির একটা পোস্ট দিচ্ছে, ভাইরাল হয়েছে ভালোই এই ইস্যু নিয়ে। শিশির আমার খুবই পছন্দের একজন সাংবাদিক, তাও কিঞ্চিত সমালোচনা করতেই হচ্ছে শিশিরের পোস্ট নিয়ে। শিশির 21-এর বইমেলা খেতে যে শতাব্দী ভবর দোকানের সামনে যে প্রতিবাদ, ওটারও শিশির মপ হয়েছে, কিন্তু আমাদের পোলাবন্ধের মারছে তো বাবতাই না। দেখেন, প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফতে ছিল এরকম 2 জন, গতকাল শাহবাগেও ছিল ওই যে এই পোলাডারে সারানোর জন্য আর কি। তো এই যে স্পেসিফিক 2 জনের কথা বলা হইতেছে, ওরা কি জিয়াফতে এসে সহিংসতা করেছে নাকি এমন কিছু করেছে যেটা অগ্রহণযোগ্য? তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এসে শান্তিপূর্ণভাবে অংশ নিছে, সবাই অংশ নিতে পারে। আমরা কি তাদের বাইক করে দেবো? কখনোই না। জিয়াফত হইল একটা বিশাল সামাজিক আয়োজন, যেখানে শ্রেণী, ধর্ম, রাজনৈতিক পরিচয়ে ঊর্ধ্বে উঠা সবাইকে সমানভাবে আমন্ত্রণ জানায়। এখানে বিএনপিরা আসছে, এখানে জামাত ইসলাম আসছে, এখানে জাতীয় নাগরিক কমিটির লোকজন আসছে। এই মিলন মেলা উপলক্ষে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষজন। আমরা তো হিন্দুদের জন্য খাসির আয়োজন করছি জিয়াফতে। এখন ভাবেন, মানে আওয়ামী লীগ শাসন আমলে যে ওয়ার অন টেররে দাড়ি টুপি দেখলেই সন্ত্রাসী বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে, সেই বিচার আমরা কি এই জিয়াফতে এসে করবো? তাহলে এটা ইনসাফ হলো? আমরা তো কোনো দল বা শক্তির অনুগত হইয়া বিপ্লব করিনি যে আমাদের আওয়ামী লীগ, ভারত বা পশ্চিমাদের পরিকল্পনা মাফিক তাদের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের থাকতেই হবে। আমাদের বিপ্লব অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এক নতুন সূর্যের অপেক্ষায় করা একটা সংগ্রাম। সেটা তো কখনোই অন্ধ প্রতিশোধের খেলায় পরিণত হওয়ার জন্য ছিল না। গতকাল শাহবাগের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে, তা হইতেছে ছেলেটাকে হিরো বানায় দেওয়া হয়েছে, পাগড়ি টাগড়ি পড়ায়, ফুলের মালা টালা দেওয়া। এটা খুবই খারাপ এক্সাম্পল হয়েছে। এটা উৎসাহিত হয়ে সারা দেশে ফেসবুকে মাইয়াদের পাশে দেখা এই যে যৌন অবদমিত কিছু উচ্ছৃঙ্খল পোলা নারীদের উপরে এইভাবে চড়া হইতে থাকবে। আমাদের সমাজ বাদ দেন, ইকোনমি থাকবে এরকম করলে? আমাদের গার্মেন্টস থাকবে, মেয়েরা যাইতে পারবে গার্মেন্টসে? কেমনি সামলাইবেন এসব? গতকাল শাহবাগ থানায় তো ধর্ম উপদেষ্টা যাওয়া উচিত ছিল এইসব ফয়সালার জন্য। সর্বজন সদ্য আলেমদের যায় বলতে হইতো যে হুজুর এসব দেখেন, আপনারা পরামর্শ দেন কি করা লাগবে, আপনারা মুরব্বী দেখেন, 3-4 জন মুরব্বী বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানে। আমি ধর্ম উপদেষ্টা হইলে বা স্বরাষ্ট্র উপদেষ্টা হইলে তাই করতাম। ওনারা ফয়সালা করে দিতেন, আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতাম, লিটারালি দাঁড়িয়ে থাকতাম, আক্ষরিক অর্থে দাঁড়িয়ে থাকতাম। এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বী। কিন্তু আমরা সেটা করবো না, ফেসবুকে লড়াই লাগাই দেবো, অযথা আমাদের শক্তি ক্ষয় করবো। একটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পেই খরচা করে ফেলি। আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই। আমি যদি গতকাল টাইম মতো ঘটনা জানতে পারলাম না, তাহলে সংশ্লিষ্টদের এই পরামর্শ দিতাম। ওনারা তো আবার গাড্ডায় না পড়লে পর্যন্ত পরামর্শ চান না। এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হইয়া যেত, আমরা সফলই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নামে না আসতো। তখন তো ভাইরা ওই নারীর ওড়নার নিচেই লুকে যান বাঁচিয়েছিলেন। কোন নারী বুক দিয়া তার ভাইদের ঠেকায় নাই? এই নারীরাই বিরান রাজপথে ভাইয়ের লাশ কাঁথে নিয়া মিছিল কইরা আমাদের বিবেককে জাগাইছে। দেখেন, আজ সেই নারী রাস্তায় বাইরে হইতে ভয় পায়। আমরা 7 মাসে বদলাই গেছি? আমরা পরাজিত হয়ে গেছি নাকি? নারীরা যেই দেশে অনিরাপদ, নারীরা যেই দেশে রাস্তায় নিগ্রহের আশঙ্কায় পথ চলে, সেই দেশে হাসিনা না থাকলেই কি হয়েছে? ওটা তো আর এক পরাধীন বাংলাদেশ। আপনারা কেমন ভাইরে ভাই, আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না? আজ থেকে শপথ নেন, কোনোভাবেই নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, হাসিনারে চটকইরা ঢুকতে হবে না, এমনি ধ্বংস হয়ে যাবে। এইসব চলতে থাকলে বাংলাদেশ শেষ। আওয়ামী পান্ডা রিঙ্কুরা যারা মসজিদে ঢুকা মুসল্লি পিটাইতো, তারা এখন ইসলামের সেবক সেজা নারীদের হেনস্থা করতেছে। আর সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে। মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হয়ে যাবে। ওইটা হাসিনা চট করে ঢুকে চাওয়ার চাইতেও খারাপ হবে। আর একবার যদি ইন্ডিয়া চান্স পায় না বাংলাদেশে ঢুকা, তাহলে এইবার আর ভুল করবে না, হায়দ্রাবাদ বা কাশ্মীর বানাই দেবে, খায়া ফেলবে একেবারে। এটা মাথায় রেখেন। মাইয়াদের রাস্তায় পোশাক নিয়ে নসিহত দেওয়া দূর কি বাদ, নিজের নামাজের সেজদায় গেলে মোদির ছোলা পাশায় লাথি দিয়ে উঠে দেবে। ওই ভবিষ্যৎ যদি না চান, তাহলে এক্ষুনি রুখা দাঁড়ান নারী নিগ্রহের বিরুদ্ধে। নারীরা যদি ঘর থেকে বাইরে হতে ভয় পায়, তাহলে মনে রাখেন বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে। তাহলে কারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিতে চায়, তাদের সিনে রাখবেন।
এইবার আসেন জুলাইয়ের একটা গল্প বলি। এখনো পর্যন্ত চিটাগাং মেডিকেলে ভর্তি থাকা সর্বশেষ এবং জুলাইয়ের একমাত্র আহত গাজী মেহেদী হাসান। 5ই আগস্ট মনসুরাবাদে তিনি বায়ুপথে গুলিবিদ্ধ হন। মেহেদীর বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ মনসুরাবাদে। আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছিলে নামা মেহেদীকে পেছন থেকে গুলি করা হয়। সেই যে 5ই আগস্ট মাগরিবের ওয়াক্তে তাকে নেওয়া হলো এই হাসপাতালে, আজকে পর্যন্ত ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। যে ভয়াবহ আঘাত মেহেদী পেয়েছে তা থেকে 7 মাসেও মুক্তি পাননি। গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে 5 বার। এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে। মেহেদীর পায়ুপথ গুলিবিদ্ধ হওয়ায় মলত্যাগের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাভির নিচ দিয়ে কৃত্রিম ছিদ্র করে, যাতে শরীরের বর্জ্যগুলো মলাশয়ে না গিয়ে সরাসরি বের হয়ে যায়। কিন্তু বর্জ্যের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হচ্ছে। তার শেষ অপারেশন হয়েছে 27শে ফেব্রুয়ারি। মেহেদী সারাদিনই প্রায় ব্যথায় কাতরাতে থাকেন। সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে একটানা মালিশ করতে থাকেন। মেহেদী পেশায় ছিলেন ড্রাইভার। তার উপার্জনই পরিবারের খরচ চলত। পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশায় উপনীত হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসারও কোনো সুযোগ নেই। মেহেদীর পায়ুপথ এবং তলপেটে থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে, যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে, ততদিন এভাবেই সে ছটফটিয়ে দিন কাটিয়ে দেবে। আমরা কি মেহেদীদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো, নাকি দুগ্ধ বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব? সেই বিচারের ভার আপনাদের উপরেই দিলাম। এই দেশেই 5ই আগস্টের স্বাধীনতা, গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই স্বপ্ন কিভাবে ধূলিসাৎ হচ্ছে তা আমাদের চারপাশে স্পষ্ট। নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে, সমাজে সহনশীলতা না থাকলে আমাদের নবলব্ধ স্বাধীনতা শুধুই নামমাত্র স্বাধীনতা হয়ে থাকবে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ সত্যিকার অর্থেই এক নতুন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে, যেখানে মানুষ মানুষকে শাসন করবে অত্যাচারের নামে, ধর্মকে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসেবে, আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায়। আজ সময় এসেছে রুখে দাঁড়ানোর। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে এই বাড়াবাড়িকে থামানো, এসবের জন্যই সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।